নরসিংদী সরকারি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে সকল উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একরাম হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। আমাদের আজকের এই ক্লাসটি দেশের এবং বিশ্বের দুর্যোগময় মুহূর্তে, তাই আমাদেরকে ক্লাস রুম ব্যতীত অনলাইন ক্লাসেই আমাদেরকে ভরসা করতে হচ্ছে এবং আমরা সেই অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যাতে করে শিক্ষার্থীদের যেন যা ক্ষতি হচ্ছে তা যেন শিক্ষার্থীরা কিছুটা পুষিয়ে নিতে পারে। তো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণী যারা 20-21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে এবং 2022 সালের পরীক্ষার্থী, তাদের জন্য তাদের সংক্ষিপ্ত সিলেবাসের একটা অধ্যায়, সেটা নিয়ে আমি আলোচনা করব। আর সেই অধ্যায়টি হচ্ছে আমাদের যোগজীকরণ। আমরা যোগজীকরণ সম্পর্কে একটু আলোচনা করব। সেই যোগজীকরণ সম্পর্কে যোগজীকরণ যদি আমাদের কিছু আইডিয়া থাকতে পারে, আবার যদি কারো আইডিয়া না থাকে, তাহলে আজকে আমরা সেটা একটু জানার চেষ্টা করব। আশা করি সবাই একটু ক্লাসে মনোযোগী হবে, যেন যোগজীকরণ সম্পর্কে আমাদের ধারণাটা একদম পরিষ্কার হয়ে যায় এবং পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। সমস্যা হলে সেটা তোমরা মেসেজ করে রেখে দিবে, আমরা পরবর্তীতে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি তোমরা সবাই একটু ক্লাসে মনোযোগী হও, তাহলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তোমাদেরকে একটু যেহেতু গণিত ক্লাস, আসলে খাতা কলম হলে ভালো হয় এবং যদি একটা বই থাকে সেটা আরও বেশি ভালো হয়। তো সবাই একটু বই এবং খাতা কলম নিয়ে বসো, তাহলে আমার সাথে সাথে যা প্রয়োজনীয়, যতটুকু নোট করার প্রয়োজন বা লেখার প্রয়োজন, সেটা তোমরা আশা করি লিখে ফেলতে পারবে। আশা করতেছি সবাই খুব দ্রুতই কাজটি করে ফেলবে, বই খাতা সংগ্রহ করে টেবিলে নিয়ে আসবে। আমরা একটু ক্লাস কার্যক্রমে যেতে যাব। আসলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যোগজীকরণ। সেই যোগজীকরণ জিনিসটা আসলে কি, সেটা আমরা যদি একটু জানার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। হয়তো তোমরা ফিজিক্সে ইতিমধ্যে যোগজীকরণ সম্পর্কে কিছু আইডিয়া পেয়েছো, তারপরেও আজকে আমরা এখানে যোগজীকরণ নিয়ে আলোচনা করব। তো তোমাদের সেই আইডিয়াটুকু হয়তো তোমাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে, যেহেতু পূর্ববর্তী থেকে আইডিয়া আছে। সেই আইডিয়ার আলোকে আমরা আজকে নতুন করে একেবারে যাদের আইডিয়া নেই তাদেরও কোনো অসুবিধা হবে না, আমরা সেভাবে ক্লাসটা পরিচালনা করার চেষ্টা করব। আসলে যোগজীকরণ কি? যোগজীকরণ হচ্ছে তোমার আমাদের যে কোনো একটা ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করার জন্য মূলত যোগজীকরণের হিসাবটা করা হচ্ছে। যে কোনো একটি সরলরেখা বা কোনো একটি বক্ররেখা দ্বারা যদি আমরা কোনো কিছুকে আবদ্ধ করি, মনে করো যে আমরা যদি এরকম একটা বক্ররেখা দ্বারা কোনো কিছুকে আবদ্ধ করি, তাহলে এই অংশের ক্ষেত্রফলটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। এই অংশের ক্ষেত্রফলটা আসলে আমার পরিচিত কোনো কাঠামোর মধ্যে পড়ে না। সেটা হচ্ছে যে আমার পরিচিত কাঠামো বলতে ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে হচ্ছে যে লম্বজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, এদের কোনো নির্দিষ্ট শেপের মধ্যে পড়েনি, যার কারণে সেটা কোনো সূত্র দিয়ে আমরা আসলে সহজে ক্ষেত্রফলটাকে বের করতে পারি না। সেই সমস্যা থেকে আমরা হচ্ছে যে এই ক্ষেত্রটাকে ছোট ছোট ক্ষেত্রে ভাগ করে তাদের একটা সমষ্টি, এই ছোট ছোট ক্ষেত্রকে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা হয়তো প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা যদি পরবর্তীতে একত্রে যোগ করে দিই, তাহলে আমরা আসলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই যোগজীকরণ শব্দের আসলে আক্ষরিক অর্থ হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলের সমষ্টি। ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলের একটা সমষ্টি নিয়ে যদি আমরা একটা কাজ করতে চাই, তাহলে আমরা যোগজীকরণের মাধ্যমে আমরা কাজটা করতে পারবো। যোগজীকরণ হচ্ছে মূলত
অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। আমরা ইতিমধ্যে হয়তো অন্তরীকরণ সম্পর্কে তোমরা আইডিয়া পেয়েছো। যদি আশা হয়তো পেয়েছো, যদি না পেয়ে থাকো তাহলে সেই প্রসঙ্গে আমরা হয়তো যোগজীকরণ অঙ্ক করার সময় টুকটাক কিছু অন্তরীকরণ নিয়ম আলোচনা করব, যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে এই যে ছোট ছোট ক্ষেত্রগুলো আমরা ভাগ করলাম, এবং যদি সম্পূর্ণটা ক্ষেত্রটাকে আমরা যদি ছোট ছোট ক্ষেত্রে ভাগ করি, তাদের প্রত্যেকের ক্ষেত্রফলকে নির্ণয় করে তাদের সমষ্টি, সেই সমষ্টিটাকেই আমরা আসলে একত্রিত যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলের যে সমষ্টিগত ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকেই আসলে আমরা বলতেছি হচ্ছে যোগজীকরণ। এখন এই যোগজীকরণ আসলে তোমার দুই প্রকার। একটা হচ্ছে আমার অনির্দিষ্ট যোগজ, একটা হচ্ছে আমার অনির্দিষ্ট যোগজ, আর একটা হচ্ছে আমার নির্দিষ্ট যোগজ। তাহলে আমাদের আজকের আলোচনা আসলে অনির্দিষ্ট যোগজ, সেইখান থেকে আমরা আলোচনা করব। এই অনির্দিষ্ট যোগজ থেকে পরবর্তীতে নির্দিষ্ট যোগজটা যদি আমরা শিখি, তাহলে আমরা যোগজীকরণের যেই মূল কথা, যে ক্ষেত্রফল বের করা, সেটা আমরা বের করতে পারবো। তার আগে আমরা অনির্দিষ্ট যোগজটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেই অনির্দিষ্ট যোগজ আলোচনা করার আগে আমরা আরেকটা একটু সংজ্ঞা বা একটু অন্তরীকরণ এবং আরেকটা হচ্ছে প্রতি অন্তরজ, এই শব্দ দুইটা সাথে একটু আবার পরিচিত হয়ে নিই। অন্তরীকরণ হচ্ছে যে পরিবর্তনের হার, কোন একটা ফাংশনের পরিবর্তনের হার। প্রতি অন্তরজটা কি? একটা ফাংশন যদি আমরা অন্তরীকরণ করি, একটা ফাংশন যদি আমরা এটাকে আমরা জানি যে অন্তরীকরণের অপারেটর বা সিম্বল হচ্ছে ddx, এটা দ্বারা বোঝায় হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ, আর এটা হচ্ছে ফাংশন অফ x। যদি আমরা একটা ফাংশন অফ x কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আমরা যে একটা ফলাফল পাইলাম, সেটা হচ্ছে আমার বড় হাতের f of x। এটা একটা ফাংশন অফ x, বা এটাকে আমরা যদি চেঞ্জ করে বলে দিলাম g of x, তাহলে এই g of x কে যদি আমরা যোগজীকরণ করি, তাহলে সেই যোগজীকরণের ফলে আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটাকে আমরা অবশ্যই ফাংশন অফ x পাবো। তাহলে এই g of x, এটাকে আমরা যদি যোগজীকরণ করি, যোগজীকরণের সিম্বল হচ্ছে আমার সেটা হচ্ছে আমার লম্বা s এর মতো, যেটা আসলে সামেশন। যেটা আমরা আগেই বলেছিলাম, যোগজীকরণ মানে হচ্ছে যে একটা কি মানে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলের সমষ্টি। সেই সমষ্টি থেকে আমরা হচ্ছে যে এই সামেশনের s লম্বা করে যেটা নেওয়া হয়, সেটা হচ্ছে যোগজীকরণের সিম্বল। আর এটা হচ্ছে আমার d of x, মানে হচ্ছে যে x এর সাপেক্ষে আমরা যোগজীকরণটা করব। ddx, এটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ, আর এই যে ইন্টিগ্রেশন সাইন এবং dx, এটা হচ্ছে x এর সাপেক্ষে আমার যোগজীকরণ। এই gx কে যদি আমরা আবার যোগজীকরণ করি, তাহলে আমরা অবশ্যই f of x যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটাকেই আমরা আসলে বলতেছি প্রতি অন্তরজ বা অনির্দিষ্ট যোগজ। তাহলে আশা করি প্রত্যেকের কাছে প্রতি অন্তরজটা আমাদের ক্লিয়ার হয়েছে, যে একটা হচ্ছে অন্তরীকরণ। কোনো একটা ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটাকে যদি আমরা যোগজীকরণ করি, তাহলে আমরা অবশ্যই আগে যে ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করে dx পেয়েছিলাম, অবশ্যই আমরা সেই ফাংশনটাই পাবো। আর সেই ফাংশনটাকে আমরা বলতেছি হচ্ছে প্রতি অন্তরজ বা
অনির্দিষ্ট যোগ হচ্ছে। তাহলে এই যে আবারও বলছি যে আমরা প্রতি অন্তরজ কাকে বলতেছি, কোনো একটা ফাংশনকে যদি আমরা এক্স এর ফাংশনকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে যেই রেজাল্ট পাচ্ছি, যে অন্তরজ পাচ্ছি, সেই অন্তরজটাকে আমরা যদি আবার এক্স এর সাপেক্ষে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি বা যোগকরণ করি, তাহলে আমরা যেই ফলাফলটা পাবো সেই ফলাফলটা অবশ্যই আমার প্রথমের মূল ফাংশনটা আসবে, এবং সেই মূল ফাংশনটাকে আমরা বলতেছি হচ্ছে কি প্রতি অন্তরজ বা অনির্দিষ্ট যোগ হচ্ছে। তাহলে এই অনির্দিষ্ট যোগের রেজাল্টের সাথে আমাকে আবার একটা ধ্রুব সংখ্যা সি যোগ করতে হবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে যোগজীকরণের ধ্রুব। এই সি হচ্ছে আমার যোগজীকরণের ধ্রুব। আসলে এই সিটা কেন নেওয়া হচ্ছে আমরা সেটা একটু আলোচনা করতে চাই, যে এই অনির্দিষ্ট যখনই আমরা মূল ফাংশনটা পাচ্ছি তাহলে তার সাথে কেন আমরা সিটাকে যোগ করতেছি। তাহলে আমরা একটু উদাহরণের সাহায্যে দুই একটা দেখি যে আমাদের সিটা কেন আসছে। তাহলে আমরা যদি একটা অন্তরীজের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে d dx x to the power n, এটা হচ্ছে আমার n x to the power n minus l1, n x to the power n minus l1। তাহলে এই সূত্রটা আমরা রেখে দিলাম, তার সাহায্যে আমরা একটু অঙ্ক করি, যে আমরা এখানে লিখলাম হচ্ছে d dx x স্কয়ার, তাহলে এখানে কত আসবে 2 আসবে সামনে, তারপরে হচ্ছে x, তার উপরে 2 মাইনাস 1 সেটা 1 হয়ে যাবে, তাহলে x স্কয়ার করলে হয় 2x। কিন্তু আমরা যদি x স্কয়ার না লিখে x স্কয়ার প্লাস 5 লিখতাম তাহলে কত হবে? তাহলে হবে যে এটা হবে 2x প্লাস, এটাকে যদি আমরা আরেকটু ভেঙে দেখাই, যে ddx of x square plus ddx of 5, তাহলে এটা হবে 2x, আর আমরা জানি যে কোনো ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে তার রেজাল্ট হয় 0, তার মানে এটার রেজাল্ট হচ্ছে 2x। ঠিক অনুরূপভাবে আমরা যদি এখানে অন্য একটা সংখ্যা নিতাম x স্কয়ার মাইনাস 7, তাহলে ঠিক আগের মতো করে x স্কয়ারকে করলে আসবে 2x মাইনাস 7 কে করলে আসবে 0, তার মানে 2x। তাহলে এখানে আমরা আসলে তিনটা ফাংশন লিখেছি, একটা হচ্ছে x স্কয়ার, একটা হচ্ছে x স্কয়ার প্লাস 5, x স্কয়ার মাইনাস 7। তাহলে এখন এখানে যদি আমরা এই যে 2x, x স্কয়ার সময় 2x পেয়েছি, x স্কয়ার প্লাস 5 এর সময় আমরা 2x পেয়েছি, x স্কয়ার মাইনাস 7 এর সময় আমরা 2x পেয়েছি, তাহলে অনির্দিষ্ট যোগজের যে সংজ্ঞা, এই সংজ্ঞা অনুযায়ী তাহলে আমাদের কি পাওয়ার কথা, যে 2x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার হবে, আবার 2x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার প্লাস 5 হবে, 2x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার মাইনাস 7 হবে। তাহলে সেটা আমরা পাই কিনা সেটা আমরা একটু দেখতে চাই। তাহলে আমরা সেটা একটু দেখি, যে আমরা এটা হচ্ছে আমার ddx of x to the power n, integration of x to the power n dx, তার সূত্র হচ্ছে x to the power n plus 1 divided by n plus 1। তাহলে এখন আমাদের যেই সংখ্যাটা ছিল সেটা হচ্ছে যে d dx f of x equals to gx যদি হয়, তাহলে যদি ইন্টিগ্রেশন অফ gx dx অবশ্যই হবে আমার f of x। তাহলে এখন আমরা এই যে রেজাল্ট পেলাম 2x, সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে 2x dx, তাহলে 2 হচ্ছে যে আমার ডিফারেন্সিয়েশনের অঙ্ক যখন আমরা করেছি বা তোমরা করেছো, তখন তোমরা হয়তো জানো যে কোনো ধ্রুব সংখ্যা যদি
চলরাশি থাকে, গুণ হিসাবে থাকে, তাহলে সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বাইরে চলে আসবে। তাহলে এই টু যদি আমাদের বাইরে চলে আসে, তাহলে আমরা সেটাকে এরকম লিখতে পারি x dx। তাহলে এই টু, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র যদি আমরা পড়ি, তাহলে x এর উপরে পাওয়ার আছে 1, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 নিচে 1 প্লাস 1, তাহলে আসবে 2x স্কয়ার বাই 2। এই 2 কাটাকাটি যায় আসবে x স্কয়ার। এই যে 2 কাটাকাটি যে আসলে x স্কয়ার, তাহলে কিন্তু আমার তো যে সংখ্যা, তাহলে আমাদের এই 2x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার প্লাস 5 হওয়ার কথা ছিল, তাহলে সেই 5টা তো আমি পাইলাম না। বা 2x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার মাইনাস 7 হওয়ার কথা ছিল, সেটা তো আমি পাইলাম না। ঠিক এই যে কারণে, যেহেতু আমার প্রতি অন্তর বা নির্দিষ্ট যোগজের সংখ্যা থেকে আমরা জানি যে অন্তরীকরণের ফলাফলকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা অবশ্যই মূল ফাংশনটা ফেরত পাবো। তাহলে এই যে মূল ফাংশনে একটা আমার +5 ছিল বা -7 ছিল, তাহলে এটা যে আসলে 2x কে ইন্টিগ্রেশন করলে কত আসবে সেটা যেহেতু আমরা জানি না, এই জন্য আমার এখানে যেখানেই অনির্দিষ্ট যোগজের ইন্টিগ্রেশনের সূত্র আমরা প্রয়োগ করব, সেই সূত্রের কারণে আমার এখানে একটা অনির্দিষ্ট যোগজ কত আসবে সেটা আমরা জানি না, এজন্য আমরা একটা অনির্দিষ্ট ধ্রুবক সংখ্যা, যোগজীকরণের একটা অনির্দিষ্ট ধ্রুবক c হিসেবে দিয়ে দেব। সেই c এর মান হতে পারে প্লাস হলে +5 হতে পারে, -7 হতে পারে। যদি কোন মূল ফাংশনে যদি কোনো ধ্রুব সংখ্যা না থাকে, তার মানে হচ্ছে c এর মান হচ্ছে আমার কত আসবে, 0। তাহলে c এর মানটা আসবে কত মূল ফাংশনে, যদি কোনো ধ্রুব সংখ্যা না থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে c এর মানটা হচ্ছে 0। তাহলে এই যে অনির্দিষ্ট যোগজে কেন একটা c দিতে হয়, আশা করি প্রত্যেকের কাছে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা যে যোগজীকরণটা কি সেটা আমরা জানলাম। সেই যোগজীকরণের দুইটা প্রকার রয়েছে, সেটা অনির্দিষ্ট যোগজ আর নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ নিয়ে তো আজ আমরা পরে আলোচনা করব ধাপে ধাপে। আগে আমরা অনির্দিষ্ট যোগজের কিছু প্রাথমিক আলোচনা করলাম, তারপর আমরা একটা সংজ্ঞা শিখলাম প্রতি অন্তর, মানে অনির্দিষ্ট যোগজের সংজ্ঞাটা, যেটাকে আমরা আরেকটা নামকরণ করতে পারি হচ্ছে প্রতি অন্তরজ। এখন সেই অনির্দিষ্ট যোগজের ফলাফলের মধ্যে কেন c দিতে হয় সেটার ব্যাখ্যাটাও আশা করি আমরা সবাই বুঝে গেছি। তার মানে যোগজীকরণটা হচ্ছে মূলত অন্তরীকরণের একটা বিপরীত প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা আমরা এখন কিছু যদি সূত্র জানি, তাহলে আমাদের অঙ্কের কাজগুলা করতে আমাদের জন্য একটু সহজ হবে। তার মধ্যে এই অঙ্কটা করার সময় আমরা একটা নিয়মও শিখে ফেললাম অনির্দিষ্ট যোগজের অঙ্ক করার জন্য, যে যদি কোনো ধ্রুব সংখ্যা কোনো ফাংশনের সাথে গুণ হিসাবে থাকে বা যদি ভাগ হিসাবেও থাকতো, তাহলে সেটা গুণ হিসাবে বাইরে চলে আসতো বা ভাগ হিসাবে বাইরে চলে আসতো। গুণ হিসাবে থাকলে গুণ হিসাবে আসবে, আর যদি ভাগ হিসাবে থাকে তাহলে সেটা ভাগ হিসাবে বাইরে চলে আসবে। তাহলে আমরা এবার একটু কিছু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের আমরা কিছু সূত্র একটু জানবো। সেই সূত্রের আলোকে আমরা হয়তো পরবর্তীতে কিছু অঙ্ক করতে পারবো। তা আমরা যেহেতু সূত্রগুলো আমাদের জানা নেই, তাহলে সেই সূত্রগুলো আগে আমাদেরকে জানতে হবে এবং আমরা সেগুলা জেনে নিয়ে আমরা হচ্ছে যে একটু অঙ্কগুলা দিকে আগাবো আর কি। তা আমরা আগে কিছু সূত্র লিখে দিই এবং আমার সাথে সাথে তোমরা সবাই সূত্রগুলো একটু বোর্ডে লিখে নিবে, মানে খাতায় লিখে নিবে, যেন মুখস্থ করে ফেলতে পারো, বা বই আছে বইয়ের মধ্যে তোমরা একটু দেখে নিতে পারো যে সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্রগুলো মুখস্থ করা ছাড়া আলটিমেটলি তুমি কোনো অঙ্কই করতে পারবে না। ম্যাথমেটিক্সে ভালো করতে হলে আসলে সূত্র জানার বা মুখস্থ রাখার কোনো বিকল্প নাই। সূত্রকে বুঝতেও হবে এবং সূত্রকে মুখস্থও করতে হবে, যেন আমরা সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ককে দ্রুত শেষ করে ফেলতে পারি। তাই আমরা একটু বোর্ডে কিছু সূত্র লিখে দিচ্ছি। তার মধ্যে একটা ডিফারেন্স, প্রথমটা সূত্র লিখলাম আমরা। এখন যদি আমরা আরেকটা সূত্র লিখি, মনে করো যে ddx আমরা যদি লিখি হচ্ছে যে sin x, এটা হচ্ছে cos x, তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, এবং আমরা যদি তাহলে
যোগজীকরণ অনির্দিষ্ট যোগজের সংজ্ঞা অনুযায়ী অবশ্যই cos x কে ইন্টিগ্রেশন করলে হবে sin x। প্রত্যেকটার সাথে প্লাস c আছে, সেই সিটা আমরা দিলাম না, সেটা আমরা অঙ্কের মধ্যে একবারে প্রয়োগ করব। এখন যদি আমরা ddx of cos x কে করলে আমরা জানি কত হয় sin x, তাহলে এখন মাইনাস sin x কে ইন্টিগ্রেশন করলে হবে cos x, আর সেই মাইনাসটাকে যদি আমরা ফলাফলের মধ্যে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারবো sin x কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos x। ঠিক একইভাবে আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো একটু আগে দেখে নিই। sin x cos x এর পরে ত্রিকোণমিতিক ফাংশনের যে ছয়টা আছে tan x কে করলে হবে sec স্কয়ার x, ddx of cot x minus cosec square x, ddx of sec x tan x, ddx of cosec x minus cosec x cot x। তাহলে এখানে হবে ইন্টিগ্রেশন অফ sec square x dx equals to হবে tan x integration of cosec square x dx minus cot x integration of sec x tan x dx equals to হবে sec x integration of cosec x cot x dx equals to minus cosec x। তাহলে আমরা সূত্রগুলো আবার একটু বলে দিচ্ছি। cos x কে ইন্টিগ্রেশন করলে হবে sin x কে করলে হবে মাইনাস cos x, sec স্কয়ার x কে করলে হবে tan x, cosec স্কয়ার x কে করলে হবে মাইনাস cot x, sec x tan x কে করলে হবে sec x, cosec x cot x কে করলে হবে মাইনাস cosec x। তারপরে আমরা যদি আরো কিছু সূত্র আমরা একটু দিকে দেখি, সেটা হচ্ছে যে ddx of e to the power x, এটা হচ্ছে e to the power x, তাহলে ইন্টিগ্রেশন অফ e to the power x dx এটা e to the power x ই হবে। তারপর হচ্ছে ddx of a to the power x, a to the power x ln a। তাহলে এখন এখানে হচ্ছে যে ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাকে আমরা কখনো ফাংশনের মধ্যে লিখব না, এবং এই যে মাইনাস গুলো আছে ধ্রুব সংখ্যা, মাইনাস মানে মাইনাসের ওয়ান, এগুলোকে আমরা ফলাফলে লিখতে চাই। তাহলে হচ্ছে a to the power x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে কত a to the power x by ln a। তারপরে আসতে পারে আমার হচ্ছে যে ddx of ln x, ln x কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে 1 by x, তারপরে হচ্ছে যে তাহলে 1 by x কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে ln x। এখন লগারিদম ফাংশনের ক্ষেত্রে আমরা হয়তো একটা শব্দ জানি, সেটা হচ্ছে যে কি x অবশ্যই কি শূন্য থেকে বড়। যে লগারিদম ফাংশনের ক্ষেত্রে আমরা একটা শব্দ অবশ্যই জানি যে x এর ভ্যালুটা অবশ্যই কি হবে শূন্য থেকে বড় হবে। এখন এখান থেকে যদি আমরা আরো কিছু সূত্র আছে সেগুলোকে আমরা হিসেবে লিখতে পারি। আমরা লিখলাম মূলত e to the power x, a to the power x ln x, তারপরে যেটা হলো a ভিত্তিক x, সেগুলোর কিছু সূত্র আমরা জানি। তাই আমাদের প্রাথমিক কাজ করার জন্য আমাদের এই সূত্রগুলো দিয়েই হয়তো আমরা আমাদের কাজগুলো প্রথম চ্যাপ্টার যেটা আছে অনির্দিষ্ট জগতে, সেখান থেকে আমরা একটু কার্যক্রমগুলো চালিয়ে নিতে পারবো। আশা করি সবাই একটু বোর্ডের সূত্রগুলো আছে সেখান থেকে সবাই একটু খাতায় লিখে নাও, যেন আমরা এই সূত্রগুলো মুছে ফেলার পরেও পরবর্তীতে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করতে আমাদের কোনো অসুবিধা না হয়।
তাহলে আমরা একটু বই থেকে দুই একটা অঙ্ক করতে চাই। সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে x is not 0, ইন্টিগ্রেশন x to the power n, এখানে একটা শর্ত দিতে হবে n is not -1। আশা করি ইতিমধ্যে সবার সূত্রগুলা লেখা হয়ে গেছে। আমরা সূত্রগুলা মুছে আমরা একটু একটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। আমরা যদি খুব একটা আমরা এখন কিছু অঙ্ক করার চেষ্টা করি। তার মধ্যে যদি আমরা একটা অঙ্ক এরকম নেই, প্রথম সূত্র দিয়ে যে এরকম একটা অঙ্ক নিলাম যে x to the power 4 dx, ইন্টিগ্রেশন অফ x to the power 4 dx। তাহলে সেটাকে আমরা কোন সূত্রে ফেলতে পারি? x to the power n সূত্রে ফেলতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি x to the power 4 plus 1 মানে 5, 5/5 plus c। তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার হবে। অবশ্যই মনে রাখতে হবে আমাকে এই ধ্রুব সংখ্যাটা অবশ্যই আমাকে এখানে দিতে হবে। যদি আমরা ধ্রুব সংখ্যাটাকে না দিই তাহলে কিন্তু সেই অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে, যেহেতু এটা অনির্দিষ্ট জোড়। এখন যদি আমরা এরকম একটা অঙ্ক না দিয়ে আমরা যদি এরকম একটা অঙ্ক দিতাম যে ইন্টিগ্রেশন অফ 1/7 x to the power 5 dx, তাহলে এই যে 7টা এটা হচ্ছে যে 1/7 হিসাবে একটা ধ্রুব সংখ্যা আছে, এটা আমাদের বাইরে চলে আসবে। আর x to the power 5 কে আমরা লিখতে পারি x to the power -5 dx। তাহলে এখন এটা ইন্টিগ্রেশনের মধ্যে আমাকে যে সূত্রটা আমাকে অবশ্যই ইন্টিগ্রেশন অঙ্ক করার জন্য বা ডিফারেন্সিয়েশন অঙ্ক করার জন্য অবশ্যই মনে রাখতে হবে কোনো না কোনো সূত্রের সাথে আমাকে মিলিয়ে অঙ্ক করতে হবে। যদি আমরা সূত্রের সাথে অঙ্ককে না মেলাতে পারি তাহলে আমরা অঙ্ক করে শেষ করতে পারবো না। এজন্য আমরা একটু সূত্রগুলোর দিকে মুখস্থ করবো ভালো মতো, এবং অঙ্কগুলো পাওয়ার পরে আমরা একটু চিন্তা করব যে এটা আসলে কোন সূত্রের সাথে মিলে। তাহলে এটা আমরা x to the power n, যেহেতু n এর মান -1 না হলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারবো 1/7 x to the power +1 দিলে -4, এখানে চলে আসবে -4। পরবর্তীতে আমার যে ক্যালকুলেশন করে যা হয় -1/28 -5 + 1 -4 -1/28 1/x to the power 4 plus c। আশা করি এই সূত্রের ব্যবহারটা আমরা সবাই একটু বুঝতে পেরেছি। এখন এই আমাকে যদি আরেকটা অঙ্ক দেওয়া হয় এরকম যে ইন্টিগ্রেশন অফ x³ + 1 divided by x + 1 dx, তাহলে এটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের মধ্যে x এর একটা ফাংশন আছে এবং x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি? তাহলে এটা তো আমরা সরাসরি কোনো সূত্রে যায় না, আর সূত্রে না গেলে তো আমরা অঙ্ক করতে পারবো না। এজন্য আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে যে কোনো ভাবে হোক আমাকে সূত্রের সাথে এটাকে মেলানোর চেষ্টা করতে হবে। তাহলে এটা যেহেতু বীজগাণিতিক ফাংশন, তাহলে বীজগাণিতিক ফাংশন হলে আমরা আসলে ইন্টিগ্রেশনের মধ্যে কয়টা x আছে বা কয়টা চলরাশি আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আমার যদি ইন্টিগ্রেশনের মধ্যে একটা x থাকে তাহলে অবশ্যই সরাসরি কোনো না কোনো সূত্রে যাবে, সেটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর যদি একাধিক x থাকে তাহলে আমাকে অবশ্যই দেখতে হবে যে তাদের সম্পর্কটা কি, যোগ বিয়োগ নাকি গুণভাগ। যোগ বিয়োগ যদি হয় তাহলে তাদেরকে আমরা যোগ বিয়োগ হিসাবে ডিফারেন্সিয়েশন যেরকম আলাদা আলাদা করে করার চেষ্টা করেছি সেরকম আলাদা আলাদা করে নিয়ে আমরা কাজটা করব। আর যদি গুণভাগ হয় তাহলে আমরা একটু
কিভাবে যোগ বিয়োগে প্রকাশ করা যায় কিনা প্রথম পর্যায়ে আমরা সেই চেষ্টাগুলো করব। বাকিগুলো নিয়ম আমরা আস্তে আস্তে শিখব। তার মধ্যে প্রথম দিকের নিয়ম হচ্ছে যে যদি গুণ ভাগে থাকে তাদেরকে আমরা যোগ বিয়োগে প্রকাশ করতে পারি কিনা আমরা সেই চেষ্টাটা করব। তার মধ্যে এটাকে যদি আমাদের কোনো সূত্র প্রয়োগ করতে হয়, যেমন আমরা যদি উপরে সূত্র প্রয়োগ করি a কিউব প্লাস b কিউব, তাহলে আমরা লিখতে পারবো a প্লাস b a square minus ab plus b square divided by x plus f1 dx। x plus 1 কাটাকাটি যাবে, তাহলে x square minus x plus f1 dx। তাহলে এই যে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে একাধিক ফাংশন চলে আসে যেটা যোগ বিয়োগ হিসাবে আছে। তাহলে এই যোগ বিয়োগ হিসাবে যদি থাকে তাহলে এটাকে আমাদের প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েশনের মতো আলাদা আলাদা করে দিতে হবে। x square dx x dx plus 1 dx। তাহলে এটা আশা করি তোমরা করতে পারবে, মাইনাস থাকলে এটাও করতে পারবে। এইখানে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx। তো যদি আমার ইন্টিগ্রেশন অফ dx থাকে তাহলে এইখানে আমার কোন সূত্র যাবে, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন চিহ্ন এবং dx এর মধ্যে এই দুইটা একে অপরকে ক্যান্সেল করে শুধু x থাকবে। আর বাকিটা তোমরা করতে পারবে, সেটা তোমরা বাড়িতে করবে, করতে না পারলে কমেন্টসে জানাবে, আমরা পরবর্তীতে সেটাকে আবার দেখিয়ে দেব। তাহলে আশা করি সেটা সবাই করতে পারবে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে ইন্টিগ্রেশনের মধ্যে কয়টা ফাংশন বা কয়টা চলরাশি আছে। যদি একটা চলরাশি থাকে তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্রে যাবে। যদি একাধিক চলরাশি থাকে তাহলে তাদেরকে আমাকে অবশ্যই দেখতে হবে তাদের সম্পর্ক কি, যোগ বিয়োগ নাকি গুণ। যদি গুণ ভাগ, যদি যোগ বিয়োগ হয় তাহলে এরকম আলাদা আলাদা করে ফেলতে হবে। যদি গুণ ভাগ থাকে তাহলে তাদেরকে আমরা যোগ বিয়োগে আনার চেষ্টা করব। তাহলে আমরা একটু এরকম আরেকটা দুই একটা অঙ্ক একটু দেখি যে সেগুলোকে আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা যদি এখন একটু ত্রিকোণীয় অঙ্ক দেই, ফাংশন দেই, এরকম যদি একটা দেই যে মনে করো 7 sin x minus 8 কত 8 হচ্ছে যে তোমার sec square x plus 9 dx। তাহলে আশা করতেছি এটাকে আমরা করতে পারবো। প্রথমে যে আলাদা আলাদা করে ফেলি 7 sin x dx minus 8 sec square x dx plus 9 dx। এই যে আমরা একটু আগে বলেছিলাম যদি ইন্টিগ্রেশনের মধ্যে একাধিক ফাংশন থাকে বা একাধিক চলরাশি থাকে বা একাধিক x গুলো থাকে, যেটাকে আমরা দেখতেছি x অনেক একটা দুইটা চার একটা 9 ধ্রুব ফাংশন আছে, তাদেরকে আমরা আলাদা আলাদা করে ফেলব। তাহলে এখন 7 বাইরে আসবে, এটা আমরা আগেই বলেছিলাম যে যদি কোনো ফাংশনের সাথে কোনো ধ্রুব সংখ্যা গুণ হিসাবে থাকে তাহলে সেটা বাইরে চলে আসবে, এইটা বাইরে চলে আসবে, 8 sec square x dx 9 ও বাইরে চলে আসবে dx। তাহলে এই 7 থাকবে, sin x করে কত হবে সূত্র আমরা লিখে রেখেছি এখনো, মাইনাস এর cos x মাইনাস এর 8 sec স্কয়ার করলে কত হবে এটা আমরা লিখে রেখেছি, সেটা হচ্ছে 10x plus 9x plus c। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি যে -7 cos x minus 8 10x। তাহলে সেক্ষেত্রে আমরা একটু ঘুরিয়ে প্রথম পাশটা লিখে দিতে পারি -7 cos x minus 8 10x plus c। অর্থাৎ আমরা যদি ইন্টিগ্রেশনের মধ্যে একাধিক ফাংশন থাকে তাহলে আমাকে অবশ্যই সেইভাবে কাজটা করতে হবে। তাহলে তাদেরকে যদি যোগ বিয়োগ থাকে যোগ বিয়োগে প্রকাশ করতে হবে, যদি যোগ বিয়োগ না থাকে এরকম ভাগ হিসাবে থাকে তাহলে তাকে আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে হোক যেভাবে হোক প্রথমত যোগ বিয়োগে প্রকাশ করার চেষ্টা করব, তারপরে আমরা তাকে আবার আলাদা আলাদা করে নিয়ে কাজ করার চেষ্টা করব। এখন চলরাশি তো x না হয়ে অন্য কিছু হতে পারে, আমরা সেটা একটু দেখতে চাই, সেরকম একটা অঙ্ক আমরা একটু করি। তাহলে আমরা একটা অঙ্ক লিখি এখানে যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার p ইনটু cosec স্কয়ার p।
তাহলে এটাকে আমার করতে হবে ডিটি। অর্থাৎ এই dx মানে হচ্ছে যে dx এর xটাকে বোঝায় হচ্ছে আমার চলরাশি x। এখন যখন আমার t আসবে, dt আসবে, তখন আমরা বুঝবো যে তার চলরাশি হচ্ছে t। t ছাড়া বাকি সবকিছু হচ্ছে আমার এখানে ধ্রুব সংখ্যা। তাহলে এখন এই t এর সাথে যদি আমরা করতে যাই তাহলে আমরা সেটা কিভাবে করবো? তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে যদি এই অঙ্কটার মধ্যে যে x কিউব প্লাস 1 x প্লাস এর 1 dx এর মধ্যে আমরা দেখেছিলাম যে চলরাশিটা সম্পর্ক আছে ভাগ হিসাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি চলরাশিগুলোর সম্পর্ক গুণ হিসাবে আছে। আমরা বলেছিলাম যে চলরাশিগুলোর সম্পর্ক যদি গুণ হিসাবে থাকে বা ভাগ হিসাবে থাকে তাহলে তাদেরকে আমরা যোগ বিয়োগে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এই অঙ্কটাকে আমরা একটু যোগ বিয়োগে কিভাবে প্রকাশ করতে পারি? sec স্কয়ার t এখানে গুণ হিসাবে আছে, তাহলে তাকে আমরা হয়তো লিখতে পারবো যে sec স্কয়ার t আমাদের যেহেতু ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে আমাকে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো প্রয়োগ করার চেষ্টা করতে হবে। তো আজকে তোমরা আবার নতুন করে ত্রিকোণমিতির চ্যাপ্টারের কিছু সূত্র সেগুলোকে একটু রিভিশন দিয়ে ফেলবে, যেন অঙ্কগুলো ত্রিকোণমিতিক ফাংশন অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা না হয়। যেমন আমরা জানি sec স্কয়ার t মানে হচ্ছে যে 1 প্লাস tan স্কয়ার t cosec স্কয়ার t dt। তাহলে এটাকে যদি আমরা একটু গুণ করে দিই, cosec স্কয়ার t প্লাস tan স্কয়ার t ইনটু cosec স্কয়ার t dt। তাহলে এখন আমরা যোগ বিয়োগে পেয়ে গেলাম। যদি আমরা তাকে যোগ বিয়োগে একটু প্রকাশ করার চেষ্টা করি, cosec স্কয়ার t dt প্লাস tan স্কয়ার t cosec স্কয়ার t dt। তাহলে cosec স্কয়ার t ইন্টিগ্রেশন করলে কত আসবে? আমরা সেটা একটু আগে সূত্র লিখেছিলাম যে সেটা কি মাইনাস cot t হবে, মাইনাসের cot t প্লাস এখানে tan স্কয়ারকে আমরা লিখতে পারি sin স্কয়ার t বাই cos স্কয়ার t 1 বাই sin স্কয়ার t dt। sin স্কয়ার t ক্যান্সেল হবে, তাহলে মাইনাস cot t প্লাস এখানে হচ্ছে যে 1 বাই cos থাকবে sec স্কয়ার t dt। তাহলে মাইনাসের cot t প্লাস sec স্কয়ার t কে যদি আমরা করি তাহলে আসবে tan t প্লাস c। তাহলে এটাকে আমরা যদি লিখি এরকম যে tan t মাইনাস cot t প্লাস c। তাহলে আশা করতেছি যে যদি গুণ হিসাবে থাকে বা ভাগ হিসাবে থাকে তাহলে কিভাবে করতে হবে সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে এবং এখানে দেখো আমরা প্রথমে একটা ইন্টিগ্রেশনের জন্য এখানে লিখেছি, কিন্তু আরেকটা ইন্টিগ্রেশন চিহ্ন রয়ে গিয়েছিল, এই জন্য আমরা এখানে কিন্তু প্লাস সি ব্যবহার করিনি। আমরা প্লাস সিটা তখনই ব্যবহার করব যখন সবগুলো ইন্টিগ্রেশনের চিহ্ন উঠে যাবে বা সবগুলো ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব, তার পরবর্তী লাইনে আমরা প্লাস সিটা ব্যবহার করব এবং সর্বশেষ লাইন পর্যন্ত লিখে যাব। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে প্লাস সি কোথা থেকে দেওয়া শুরু করতে হবে? যেই লাইনে কোনো ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে না সেই লাইন থেকেই আবার প্লাস সি শুরু হবে। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো এবং যদি করে থাকো বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে কোথায় কোথায় সমস্যা হয়েছে কমেন্টসে লিখে দিবে, আমরা পরবর্তী ক্লাসে আমাদের সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, আজকে আর আমরা পড়াশোনা করব না। তো তোমাদের অঙ্কগুলো করার জন্য প্রথমে যা যা লাগবে সেগুলো আমরা করে দিচ্ছি। ইন্টিগ্রেশন কিছু সূত্র মুখস্থ করতে হবে, সেই সাথে বীজগাণিতিকের কিছু সূত্র যেগুলো তোমরা জানো, ত্রিকোণমিতির কিছু সূত্র আবার একটু মনে করার চেষ্টা করবে, সেগুলোও তোমরা জানো, সেগুলো মুখস্থ রিভিশন দিয়ে তারপর অঙ্ক করতে বসবে। তাহলে আশা করি তোমাদের মানে অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। সবাই আসলে বিশ্বের এই দুর্যোগ সময়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে। আমরা সবাই সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করব। আমরা বাইরে যখন যাব মানে প্রয়োজনে বাইরে যেতেই হবে,
তো বাইরে যাওয়ার সময় যেন আমরা আমাদের যতটুকু নির্দেশনা আছে, সরকারি নির্দেশনা বা যেভাবে বের হওয়া উচিত, সতর্ক থাকা উচিত, মাস্ক পরে, স্যানিটাইজিং করে এবং নিরাপদ দূরত্ব, মানে শারীরিক দূরত্বটা বজায় রেখে। কিন্তু শারীরিক দূরত্ব মানে যে আসলে সামাজিক দূরত্ব না, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, সামাজিক সংহতিও বজায় রাখতে হবে, মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, সেভাবে সবাই চলাফেরা করবে। তবে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে, সবাই সতর্ক থাকবে যেন আমাদের এই দুর্যোগ থেকে আমরা অতি দ্রুত মানে মুক্তি পেতে পারি এবং সবাই মিলে আবার আমরা যেন আমাদের ক্লাসরুমে আমরা তোমাদের সাথে একসাথে সামনাসামনি দেখে ক্লাস করতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো ক্লাস শেষ করব।